পাপের ফাঁদে পড়ে গেছি আমরা। আর এই যে পাপ, এর সাজা পেতে হবে বাংলার সবাইকে, আপনাকে, আমাকে। আসলে আজকে যে পাপের কথা বলবো আমার বিচারে সেটাই মহাপাপ। আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, কতটা পাপ করলে তবে মহাপাপই বলা যায়? আসলে একটা প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পাপ করেছে এই রাজ্য সরকার, সেটাই আজকে আমি ফাঁস করব। আর আপনাদের সেই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে চ্যানেলটি। আর বন্ধুরা, এখন এই রাজ্যের যে নোংরা পাপ, সেই পাপ ফাঁস নিয়ে আলোচনায় দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। আমি বলছিলাম না, একটা প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আসলে প্রজন্মের নয়, জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ধাপে ধাপে ভাঙা হয়েছে। এবং এই পাপের প্রায়শ্চিত্ত সহজ নয়, আমরা ফিরতে পারবো না। এখন রাজ্যের সেই পাপটা না ফুটে উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যে পড়ুয়ারা, তারা কলেজে ভর্তি হতে চাইছেন না। গত কয়েক বছর ধরেই এটা হচ্ছিল, কিন্তু এবছর যে চেহারা দাঁড়িয়েছে তাতে অধিকাংশ কলেজে 50% আসন ফাঁকা থেকে যাবে। কলকাতার কিছু নামি নামি কলেজ, সেখানে হয়তো 60% ভর্তি হবে, কিন্তু বাকি সর্বত্র এই চেহারা থাকবে। এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের কর্তারা বলছেন যে ভর্তির জন্য যে পোর্টাল হয়েছে, যে পোর্টালে আবেদনের সংখ্যা অত্যন্ত কম। দায়ী কে? দায়ী আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো, তারপরেই আপনারা বুঝতে পারবেন কেন তিনি দায়ী। সবুজ সাথী পাবে, স্মার্টফোন পাবে, স্মার্ট কার্ড পাবে, কিসের অভাব? শুনলেন তো, সব পাবে, সব স্কলারশিপ পাবে, এই ভাতা ওই ভাতা, টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী একটিবারও বললেন না তোমরা শিক্ষা পাবে, তোমরা কাজের সুযোগ পাবে। তিনি এরপর বলে দিতেই পারতেন তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নেবে, লক্ষ্মীর ভান্ডার পাবে, তারপর বিধবা হয়ে যাবে, বিধবা ভাতা পাবে, বুড়ো হয়ে যাবে, বার্ধক্য ভাতা পাবে। এমনকি বাবা মা মারা গেলে তোমরা সৎকারের পয়সা তোমাদের থাকবে না, দাহ করার জন্য রাজ্য সরকার সমব্যথী প্রকল্পে 2000 টাকা করে দেবে। আর সবশেষে কোনো যোগ্যতা ছাড়াই তোমরা সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবে। বলতেই পারতেন। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। কন্যাশ্রী পারে, রূপশ্রী পারে, শিক্ষাশ্রী পারে, ঐক্যশ্রী পারে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক ভাতা, জয় জহর ভাতা। ভাতা আর ভাতা, এই ভাতাতেই চলছে বাংলা। কিন্তু কেন কলেজ স্তরে এত পড়ুয়া লেখাপড়া করছে না? রাজ্যে কাজের সুযোগ নেই বলে কি? তবে তো অনেক ছেলে মেয়ে আগেই লেখাপড়া ছেড়ে দিতে পারতো, কিন্তু ছাড়ে না। তাদেরকে শেষ করতে হবে, উচ্চ মাধ্যমিক স্তর অবধি সবাইকে পড়তে হবে। কেন বলুন তো? কেন স্কুলে যাচ্ছে? মিড ডে মিলের পরেও ভাতা পেতে হবে। শুনুন মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা করেছেন। এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা, তরুণের স্বপ্ন। আগে দ্বাদশ শ্রেণীতে 10,000 টাকা করে দেওয়া হতো ট্যাব কেনার জন্য। গত বছর থেকে শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীতেই 10,000 টাকা, দ্বাদশ শ্রেণীতেও 10,000 টাকা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে তোমাকে নগদ টাকা দিয়ে দিচ্ছি। পুজোর পঞ্চমীর দিন টাকা দেওয়া হয়েছিল গত বছর। ছেলে মেয়েদের ট্যাব কিনতে হয়নি, কারণ স্কুল শিখিয়ে দিয়েছে কি করে জাল বিল জমা দিতে হয়। হ্যাঁ, জাল বিল দিয়েই এই টাকাটা পাওয়া যায় না, আগে টাকা পাওয়া যায়, পরে জাল বিল জমা দিতে হয়। অনেক ছেলে মেয়ে বিলটাও জমা দেয় না, তারপর থেকে আর স্কুলেও আসে না। এটা রাজ্যের বাস্তব চিত্র। শিক্ষকরা হিসাব মেলানোর জন্য জাল বিল তৈরি করেন, স্কুলেই দুর্নীতির পাঠ দেওয়া হয় এই দুর্নীতিময় রাজ্য বাংলায়। এ নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম। এরপরে যারা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করলেন তারাও আসতে চান না। এটা ছাত্রদের ক্ষেত্রে বেশি, ছাত্রীরা এতটা করেন না। কেন বলুন তো? ছাত্রীরা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা না দিলে কন্যাশ্রীর শেষ কিস্তির 25,000 টাকা পাওয়া যাবে না। এটাই তো রাজ্য সরকারের নিয়ম। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে লেখাপড়া করতে হবে শুধু ভাতা পাওয়ার জন্য। লেখাপড়া মানে জ্ঞান, সমৃদ্ধি, মেধার বিকাশ,
রাজ্যের উন্নতি, পরিবারের উন্নতি নয়। তুমি লেখাপড়া করো, যতদিন লেখাপড়া করবে তোমাকে নানা রকমের ভাতা আমি দিয়ে যাব, আর যেদিন ভাতা শেষ লেখাপড়া শেষ। প্রতি বছর দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাশ করে তাদের একটা বড় অংশ আর কলেজে ভর্তি হয় না। কয়েক বছরে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে 70,000 জন, এবং যারা উচ্চ মাধ্যমিকে ফেল করে তারাও 2025 সাল পর্যন্ত, 2016 থেকে 2025 এই সময়ে মোট 15 লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে, এবং তাদের 90% আর দ্বিতীয়বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেনি। এটা শিক্ষা দপ্তরের তথ্য। সহজ নীতি, ভাতা শেষ, শিক্ষা শেষ। উচ্চ শিক্ষার যে অবনতি সেটা কিন্তু তৃণমূল জমানা নয়, বাম জমানা থেকেই শুরু হয়েছিল। কিন্তু আমরা তো অনেক আশা নিয়ে নতুন সরকার এলো, রাজ্যে পালাবদল হলো, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসেই বোঝাতে চাইলেন আমি শিক্ষার পরিবেশ পুরো বদলে দেব। প্রথমবার তিনি উচ্চশিক্ষামন্ত্রী করেছিলেন কাকে? নাট্যকার প্রাক্তন অধ্যাপক ব্রাত্য বসুকে। আবার স্কুল শিক্ষার জন্য আলাদা দপ্তর, সেখানে মন্ত্রী করলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। কারিগরি শিক্ষা, তার জন্য আলাদা দপ্তর হলো রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রয়াত। গণশিক্ষা এবং গ্রন্থাগার দপ্তরের জন্য তিনি আব্দুল করিম চৌধুরীকে মন্ত্রী করলেন। ভাবা যায় একটা শিক্ষা দপ্তরকে ভেঙে 4 জন মন্ত্রী, কত ভালো কিছু করা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরে কি হলো? পরে ব্রাত্যকে সরিয়ে মুখ্যমন্ত্রী এখন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে করলেন শিক্ষামন্ত্রী, এবং সব দপ্তর তিনি দেখছেন। মুখ্যমন্ত্রী যেখান থেকে পিএইচডি করেছেন সেই পিএইচডি করার ইউনিভার্সিটিটার অস্তিত্বই নেই, আর পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে যে পিএইচডি করেছিলেন সেটা পুরোটাই টুকে। মুখ্যমন্ত্রী সেসব অভিযোগে কানই দিলেন না। শিক্ষামন্ত্রী থাকার সময় শিক্ষামন্ত্রী, পিএইচডি করলেন টুকে। এরপরে যা হলো আপনারা জানেনই। এই যে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে আনার পেছনে কাহিনী আছে। একটা সময় হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শুধু পরিষদীয় দপ্তর, মানে বিধানসভায় কি হবে না হবে এসব দেখা, তা থেকে কোনো রোজগার নেই। মুকুল রায় বিজেপিতে আসার পর এসব অনেক কাহিনী শোনা গেছে। আসলে ওই সময়টা তো মুকুল রায়ের সব কথা শুনতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের মুখেই শোনা যে একদিন পার্থ চট্টোপাধ্যায় এসে তার কাছে খুব কান্নাকাটি করেন এবং বলেন যে আমি এতদিন ধরে দলে রয়েছি, আমার হাতে শুধু পরিষদীয় দপ্তর, যেখানে কোনো কামাই নেই। মুকুল রায়ের কথা তখন মুখ্যমন্ত্রী শুনতেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তখন মুকুল রায়। মমতার সঙ্গে মুকুলের নাকি কথাবার্তা হয়েছিল। এই কথার পর ব্রাত্যকে সরিয়ে কোথায় পর্যটন, গ্রন্থাগার, সব জায়গায় নানা জায়গায় পাঠিয়ে তারপরে কিছুদিনের জন্য আইটি এসব মন্ত্রিত্ব দিয়ে পার্থকে বসানো হলো শিক্ষা দপ্তরে। শুরু হলো চুরির পালা। তখন থেকেই রাজ্যে চাকরি বিক্রি শুরু, এবং শিক্ষার অধঃপতন তার আগেই শুরু হয়ে গেছে, সেটা আরো বাড়তে শুরু করলো। সেসব তো অন্য প্রসঙ্গ, অনেকবার আলোচনা হয়েছে, আরো হবে। কিন্তু রাজ্যে সরকারি স্কুলগুলির যে বেহাল অবস্থা, তার ফলে কি হলো? রাজ্যে বেসরকারি স্কুলগুলির রমরমা বাড়তে লাগলো। মোটা টাকা ফিস, ভর্তির সময় টাকা, ডোনেশন। মুখ্যমন্ত্রী কি করলেন? একদিন সব বেসরকারি স্কুলের কর্তাদের টাউন হলে ডেকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম সেখানে। টাউন হলে গিয়ে দেখলাম সেখানে যেন গণ আদালত বসিয়েছেন মমতা। সব স্কুলের বেসরকারি কর্তারা, তাদের তিনি ধমক দিচ্ছেন। ওরে বাবা, সে কি ধমক! ডোনেশনের নাম করে যেভাবে একটা ম্যাল প্র্যাকটিস চলছে, বাবা মা সব চাকরি বাকরি করে সন্তানটাকে মানুষ করছে, তারা আর পাচ্ছে না। আমি যখন ভর্তি হচ্ছি তখনই আমার সবটা খরচা ধরে নেওয়া হচ্ছে, পরে আবার আলাদা করে গাড়ির খরচা, পরে আবার আলাদা করে জুতো কেনার খরচা। এগুলোকে আপনারা একটু কন্ট্রোল করুন না। আমি না বেজায় মজা পেয়েছিলাম এবং খুশিও হয়েছিলাম। বুঝেছিলাম যে মুখ্যমন্ত্রী কিছু একটা করতে চাইছেন। আমি ফিরে এসে তখন যে সংবাদ মাধ্যমে চাকরি করি, আমি হেডলাইন করেছিলাম যে মমতার মুখে জনতার কথা। আসলে সত্যি তো জনতার কথা ছিল ওটা। এত টাকা ফিস কেন? কিন্তু বিশ্বাস করুন, তখন বুঝতে পারিনি
গোটাটাই লোক দেখানো। বন্ধুরা, আমরা যারা এবং আমাদের এখানে যে প্রবীণরা আমরা যারা আছি, যারা বয়স্ক, তারা ভালো করে আরো বেশি করে জানেন যে এইসব ডায়লগে কোনো কাজ হয়েছিল? কোন স্কুল তার ফিস স্ট্রাকচার চেঞ্জ করেছিল? কোন স্কুল ডোনেশন নেওয়া বন্ধ করেছিল? কিচ্ছুটি হয়নি। তবে কেন করেছিলেন মমতা? করেছিলেন এর ফলে বেসরকারি স্কুলগুলোকে চাপে রাখা গেছে, তৃণমূল তাদের কাছ থেকে মোটা টাকা নিতে পেরেছে। একই কাজটা মুখ্যমন্ত্রী করেছেন বেসরকারি হাসপাতালগুলোকে নিয়েও। বারবার তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, ধমকেছেন, কিন্তু কোনো বেসরকারি হাসপাতাল টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করেছে? স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে এখনো তো ঘুরতে হয়, কেউ পাত্তা দেয় না। কেন? আসলে সব ক্ষেত্রে এইসব বেসরকারি স্কুল, বেসরকারি হাসপাতালকে সরকার জমি দিয়েছে, আর বিনিময়ে নিশ্চয়ই কিছু সুবিধা পেয়েছে। মুখ্যমন্ত্রীর আরেকটা ঘোষণা শুনুন। এই ঘোষণাটা তিনি করেছিলেন একবারে ক্ষমতায় আসার পরে পরেই। বোঝা যাবে বাংলাকে তিনি কিভাবে ঠকিয়েছেন। আজকে এই শিক্ষক দিবসের দিনে ঘোষণা করছি, আমরা বাংলায় আমরা এডুকেশন কমিশন আমরা তৈরি করছি। 2013 সাল মুখ্যমন্ত্রী হবার 2 বছর পূর্তি, তারপরেই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এরকম একটা কমিশন গঠন করা হবে। শুনেছেন কখনো কিছু? পুরোটাই ভাবতা কিনা বলুন? আমরা বুঝিনি, আমরা বিশ্বাস করেছি, কিন্তু কোথায় কি? এইসব পাপের ভোগান্তি আমাদের পোহাতেই হবে, এবং প্রজন্মের পর প্রজন্ম এমন পাপ হয়েছে, এমন ভাবে একটি প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে যে এর ভোগান্তি আমাদের কিন্তু আরো অনেক দিন পোহাতে হবে। তৃণমূল কোনোদিন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও এই পাপ বাংলায় থেকে যাবে। একটা বড় সময়ের কিশোরদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। মাঝপথে লেখাপড়া ছেড়ে কেউ মজদুরের কাজ করবার জন্য অন্য রাজ্যে চলে গেছে, অথবা এখানেই করছে। কেউ ছোটখাটো দোকান খুলেছে, চা, ঘুগনি, ডিয়ার লটারি কিংবা চপের দোকান। রাজ্যের স্কুলগুলোতে আগে থেকেই অনেক পদ শূন্য, আর সম্প্রতি চাকরি বিক্রি করার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, তারপরে তো হাইকোর্টে গিয়েছিল যে দাগি অযোগ্যদের যাতে আবার চাকরিতে বহাল করা যায়, তার জন্য কত চেষ্টা, তাদের ভাতা দেওয়ার চেষ্টা, সবেতে ধাক্কা খেয়েছে। কিন্তু আমি বলছি, তৃণমূল কংগ্রেস এখানেই থামবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থামবেন না। এই বিষয়টাকে উনি আরো টেনে নিয়ে যাবেন, এবং স্কুলগুলোতে শিক্ষকের অভাবটা আরো বাড়বে, কারণ উনি চান মামলা হোক। আমি বারবার বলি একটা কথা, উনি এই বাণীটা বারবার বাংলাকে শোনাতে চান। আমি তো চেয়েছিলাম, ওরা হতে দিল না, আদালত হতে দিল না। আচ্ছা, মেধাবীরা কেন বাংলায় থাকছে না? আপনি ভাবুন, আপনার ঘরের, আমার ঘরের, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের বাড়ির যে মেধাবী সন্তানরা, তারা কি কেউ ভাবে এই রাজ্যে তারা উচ্চশিক্ষা নেবে? মেধাবীরা সবাই ভিন রাজ্যে চলে যাচ্ছে, অনেকে ফিরছে না, সেখানেই চাকরি বাকরি করছে। আমরা তাদের দোষ দিই, কিন্তু দোষ দেওয়াটা কি আমাদের উচিত? এই বাংলা কি মেধাকে সম্মান করেছে? শুধু হাউতাস করলে তো আমাদের চলবে না, মেধার সমাদর করতেও তো জানতে হয়। কোনো সরকারি চাকরির সুযোগ না থাকলেও এখানে যাতে বেসরকারি চাকরির সুযোগ ঘটে, তার কোনো চেষ্টা আমাদের সরকার করেছে? যে মেধাবীরা এখানে থাকবে আশা নিয়ে, ভালো কাজ পাবো। সবাই তো বাবা মায়ের যে সংসার দেখেছে তার থেকে একটু বেশি সচ্ছল হতে চায়, এর মধ্যে তো কোনো অপরাধ নেই। আজকে না, প্রশ্নটা আমাদের নিজেদের করা উচিত, মেধার সম্মান কি আমরা করেছি? মেধার উপযুক্ত, মেধা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা কি আমরা করেছি? এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।